আচ্ছা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন যারা লাইভটা দেখতেছেন। আচ্ছা, আইনি পরামর্শ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আর যারা জয়েন করতেছেন একটু কমেন্ট করবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, জয়া দাস অল ক্লিয়ার। আচ্ছা, আপনারা ধীরে ধীরে জয়েন করুন, আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আজকে আমাদের ভয়েসের উপর দ্বিতীয় ক্লাস। আইনি পরামর্শ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আফরাহিম ইসলাম, সমাজসেবার জন্য কি বিসিএস সব বিগত পড়তে হবে? আচ্ছা, সমাজসেবা নিয়ে আপনাদের আগ্রহ একটু তাহলে বলি। সমাজসেবা পড়বেন 40 থেকে 50 বিসিএস বিগত বিগত 5টা প্রাইমারি প্রশ্ন পড়বেন, বিগত নিবন্ধন 5টা, আর হচ্ছে সমাজসেবা, এগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ টপিক প্লাস সমাজসেবা রিলেটেড প্রশ্ন, এগুলো পড়লেই হবে। 40 থেকে 50তম। এটা আমি কিন্তু বলতেছি যে ইউনিয়ন সমাজকর্মী নিয়ে, সমাজকর্মী, এই যে সমাজকর্মী পোস্ট আছে না, সেইটার জন্য 40 থেকে 50তম বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন। শুধুমাত্র বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। যে সকল গণিতগুলো খুব কঠিন মনে হবে বাদ দিবেন, বড় গণিত। যে সকল ইংরেজিগুলো কঠিন মনে হবে বাদ দিবেন, আপনাদের কঠিন কিছু আসবে না। বিগত সালে প্রাইমারি প্রশ্ন পড়বেন, লাস্টের দিক থেকে 5টা পড়বেন। 25 সালে হইল, তারপরে 23 সালে হয়েছে, এরকম করে বিগত 5টা সাল পড়বেন। নিবন্ধন 5টা পড়বেন। সমাজসেবার যে হচ্ছে আমি বিগত সালের প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা সহকারে দেখবেন। আর সমাজসেবা রিলেটেড 5-6 নম্বর থাকবে, সেটা দেখতে হবে। আর প্রত্যেকটা বই, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখলে, এগুলো যদি ফলো করতে পারেন তাহলে মোটামুটি হয়ে যাবে। এমডি হক, অনেকদিন পর। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনাদের তো প্রোনাউন পড়ানো হয়নি, তো এই যে রিফ্লেক্সিভ একটা কথা আছে, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মঘটিত। রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মঘটিত। এখন রিফ্লেক্সিভ জিনিসটা কি, আপনাকে যদি আমি একদম সিম্পলি বলতে চাই, দুইটা জিনিস বলতে পারবো, যার সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস। সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সেগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ। আর একটা বিষয় হচ্ছে যে সেলফ যুক্ত থাকবে, অবজেক্টের সাথে কি যুক্ত থাকবে? সেলফ যুক্ত থাকবে।
তাহলে আপনাকে আমি আগে প্রথমে রিফ্লেক্সিভ জিনিসটা বুঝাই। রিফ্লেক্সিভ ভার্ব না, রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে বুঝতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মঘটিত। আত্ম মানে কি? নিজেকে নিয়ে। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনবো বা রিফ্লেক্সিভ কিভাবে চিনবো? যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে। সাবজেক্ট এবং অবজেক্ট কি হবে? একই ব্যক্তি। যেমন অনেকে বলে না, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে নিয়ে চিন্তা করতে ভালোবাসি, আমি নিজেকে সাজাতে ভালোবাসি। তারপর বলে না যে আমি নিজে কষ্ট দিতে ভালোবাসি। তাহলে এই যে সকল সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সেগুলোই কিন্তু রিফ্লেক্সিভ। ওকে, আর একটা জিনিস আমরা চিনবো যে এই যে অবজেক্টের শেষে সেলফ, SELF, সেলফ যুক্ত থাকে। যখন এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, যদি প্লুরাল হয় তখন এরকম যুক্ত থাকে, SELVES, সেলফ। যখন প্লুরাল হবে তখন VES যুক্ত হবে। তো এইটা হচ্ছে মূলত রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভের ব্যাপারে ধারণা তৈরি হয়েছে আপনাদের? আচ্ছা, নাজিফা জান্নাত, দেখেন এমন কোনো PDF আছে কিনা দেখেন। বিষয় হচ্ছে যে আপনাকে যেগুলো বললাম সেগুলো পড়তে হবে। এখন আমি যদি একটা PDF দিয়ে সব কিছু আপনারা কমন পেতেন, তাহলে তো আমি কি আপনাদের এত কম টাকায় কোর্স করাইতাম? আমি তো কোর্সই করাইতাম না। আমি বলতাম যে এই বইটা ধরেন, এই বইটা পড়েন, এখান থেকে 100% চাকরি পাবেন, এই বইয়ের দাম 1 লক্ষ টাকা। কিন্তু বাজারে যে সকল বই আছে, কোনো বই থেকে আপনি চাকরি পাওয়ার মতো কমন পাবেন না। প্রথমেই বলে রাখি, একটা সাজেশন পড়ে আপনি কখনোই চাকরি পাবেন না যদি আপনি বেসিক জিনিসটা না বুঝেন। একটা সাজেশন যদি খুব বেশি কমন আসে, সর্বোচ্চ 50-55%, খুব বেশি কমন আসলে। তো এখন এর বাহিরে আপনাকে চাকরি পাওয়ার জন্য যে জিনিসগুলো পড়তে হবে, একটু জিনিস মনে রাখেন, চাকরি পাওয়ার জন্য এর বাইরে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে আপনার বেসিক বিষয়। এখন সমাজসেবার জন্য যে বিগত সালে প্রশ্ন করতে বললাম, এগুলো যদি আপনি পড়েন, এখান থেকে ধরেন হচ্ছে 70-এর মধ্যে 40-45টা কমন পেলেন। এখন চাকরি পেতে গেলে আপনাকে তো আরও 10টা 12 বা 15 মার্ক দরকার। 10 মার্ক ধরলাম যে 10 মার্ক দরকার। এখন 10 মার্ক তুলতে গেলে আপনাকে তো বেসিক বিষয়গুলো জানতে হবে। তো এই জন্য চাকরি সাজেশন পেয়ে কখনো চাকরি পাওয়া যায় না। আর বাজারে যারা সাজেশন বিক্রি করে, আপনাকে শুধুমাত্র একটা সাজেশন দিয়ে টাকা নিচ্ছে, ওই সাজেশন পড়ে আপনি কখনোই চাকরি পাবেন না। হ্যান্ড নোট পড়েও আপনি চাকরি পাবেন না। আমি আপনাকে হ্যান্ড নোট দিই না, আমার হ্যান্ড নোট পড়েও আপনি চাকরি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার ক্লাসটা দেখবেন। বুঝতে পারছেন? শুধু হ্যান্ড নোট পড়বেন, চাকরি পাবেন না। আমি নিজে বলবো যে আপনি চাকরি পাবেন না। ক্লাস করবেন, হ্যান্ড নোট পড়বেন, চাকরি পাবেন। আচ্ছা, আমরা হচ্ছে করি, আমরা একটু ক্লাসে মনোযোগ দেই। যাই হোক, একটু দেখি, এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারে আপনাদের একটা ধারণা দিলাম। এখন রিফ্লেক্সিভ প্রোনাউনের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই জিনিস। রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট কি একই জিনিস। তো এখন সাবজেক্ট আর অবজেক্ট যদি একই জিনিস হয়, তাহলে এটা একটা এক্সেপশনাল না। দেখেন, আমরা যখন 9-10-এ পড়ছি ভয়েস বা ইন্টারমিডিয়েটে পড়ছি, এক্সেপশনাল একটা কথা বলছিল, এক্সেপশনাল বা ব্যতিক্রম, তাই না? ভয়েসে কি শুনছিলাম যে এক্সেপশনাল। আসলে এই যে রিফ্লেক্সিভ, তারপর কোয়াসিপেসিভ, এগুলোই তারা বলতো যে হচ্ছে এগুলো এক্সেপশনাল, কিন্তু এগুলোরও নিয়ম আছে, কিভাবে করতে হয় নিয়ম আছে। যাই হোক, রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা যদি একটা উদাহরণ দেখি যে আই লাভস মাই সেলফ। দেখেন, লাভস লিখছি, আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি, তাই না? অনেকে বলি না যে মেয়েরা সেলফিশ, মেয়েরা শুধু নিজেদের ভালোবাসে। তো বিষয়টা এরকম যে আই লাভ মাই সেলফ, বা আমি যদি লিখি যে রিনা লাভস মাই সেলফ, তাই না? দেখেন, এই যে আই লাভ মাই সেলফ, এখানে সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, মাই সেলফ হচ্ছে অবজেক্ট। এই যে এখানে রিনা হচ্ছে সাবজেক্ট আর মাইসেলফ হচ্ছে অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। আই মাইসেলফ, আমি মাইসেলফ মানেও কিন্তু আমাকেই বোঝাচ্ছে। রিনা, আচ্ছা এখানে মাইসেলফ হবে না, এখানে হারসেলফ হবে। আচ্ছা, তাহলে এই যে রিনা লাভ হারসেলফ, এখানে রিনা এবং হারসেলফ কিন্তু একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে। তাহলে এইরকম যতগুলো সেন্টেন্স আছে সবগুলোই রিফ্লেক্সিভ। এবং আরেকটা চেনার উপায় কি, এই যে সেলফ যুক্ত থাকবে, অবজেক্টে কি থাকবে, সেলফ যুক্ত থাকবে।
কি থাকবে, সেলফ যুক্ত থাকবে। তাহলে এখন আমরা কিন্তু একটা ধারণা পেলাম। এখন আমরা এইটার ভয়েস কিভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। লিজা পারভিন, আমাদের কি ভয়েস শেষ হয়েছে? আপনি অতিরিক্ত কথা বলেন। এই যে হুম, লেট, এগুলোর নিয়ম আমরা তো পড়াচ্ছি রে ভাই, একটা সিরিয়াল মেনটেন করতেছে, যেটা বোঝাচ্ছে এটা বোঝেন। এটা যদি বুঝে থাকেন এটা ক্লাস বাদ দেন, যখন ওই নিয়মে যাব তখন আসবেন। একটা জিনিস বুঝাচ্ছি, লেট হুইম, আমরা তো লেট পড়াবো, এখন আমাকে তো একটা সিকোয়েন্স অনুসারে যেতে হবে, আমার তো একটা কোর্স প্ল্যান আছে যে আমি কিভাবে পড়াবো। এখন আপনি মাঝখানে এসে একটা করে যদি বলেন যে এইটা ওইটা, তাহলে আমি কি রিপ্লাই দিব? এইটা পড়াচ্ছি, এইটা আগে বোঝেন, এইটা যদি পারেন তাহলে চুপ থাকেন, যখন লেট পড়াবো তখন প্রশ্ন করবেন। আচ্ছা, এখন আমরা শিখবো যে এই যে রিফ্লেক্সিভ যে ভার্বগুলো আছে, মানে এই যে সেন্টেন্সটা দেখলাম রিফ্লেক্সিভ, এখন এই সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। দেখেন, প্রথমে আমরা আগে একটা সেন্টেন্স প্যাসিভ করি। যেমন আমরা দেখলাম যে আই লাভ মাই সেলফ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাক্টিভ, এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটা কি? এটা আমাদের একটা অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ করতে চাই, আগে আমরা কি করেছিলাম, এখন এই যে আমাদের যে অবজেক্টটা ছিল সেটাকে আমরা সামনে এনেছিলাম সাবজেক্ট হিসেবে, তারপরে কি করছিলাম, সাহায্যকারী ভার্ব দিছিলাম, তারপরে দিছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে একটা বাই দিছিলাম, তারপরে এই সাবজেক্টটা এখানে কি এসেছিল, অবজেক্ট হিসেবে বা অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে। কিন্তু এইটা যেহেতু একটা ব্যতিক্রমী সেন্টেন্স যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট কি একই ব্যক্তি, তাহলে এইখানে নিয়মটা কি হবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট থাকবে অবজেক্টের জায়গায়। ভালো করে বোঝেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, কারণ দুইটাই একই জিনিস, একই ব্যক্তি। সাবজেক্ট থাকবে সাবজেক্টের জায়গায়, অবজেক্ট থাকবে অবজেক্টের জায়গায়। তাহলে কি হবে, এই দুইটা ছাড়া বাকি সব কিছু পরিবর্তন হবে আগের নিয়মে। শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্ট কি হবে না, পরিবর্তন হবে না, তাছাড়া বাকি যা আছে সব কিছু পরিবর্তন হবে। তাহলে আমরা আয়ের জায়গায় আয় রাখলাম, তা আয়ের পর কি, আমরা সাবজেক্টটা চেঞ্জ করলাম না, সাবজেক্ট যা আছে তাই রাখলাম। তারপরে কি, অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং হ্যান্ড। তাহলে হেল্পিং হ্যান্ড কিভাবে বসবে, এখন আমরা দেখবো যে এই যে সেন্টেন্সটা আছে কোন টেন্সে, আই লাভ মাই সেলফ, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কি, সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। আচ্ছা, তাহলে এই তিনটার মধ্যে আয়ের সঙ্গে কোনটা যায়, অ্যাম যায়, তাহলে আই এম। তারপরে কি হবে, তারপরে কি ছিল, সাহায্যকারী ভার্বের পর তারপর কি বসতো, V3, তারপরে কি বসতো, V3। আচ্ছা, V3 কি, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ভার্ব কোনটা, লাভ, তাহলে লাভের পাস্ট পার্টিসিপল কি, লাভড, LOVED, লাভড। তাহলে আই এম লাভড। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপলের পর একটা কি বসতো, বাই বসতো, তাহলে এখানে একটা কি দিব, বাই, তারপর যা আছে তাই, মাই সেলফ। একটু খেয়াল করি আমরা, তাহলে এই বাক্যে আমরা, আচ্ছা অনেকে দিয়েছেন, এই বাক্যে আমরা কি করলাম, আমরা এখানে দেখেন অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, সমস্যা নেই। তারপর আমরা একটু আবার রিকল করি কি করলাম আমরা এখানে। দেখেন, আই লাভ মাই সেলফ, এটা হচ্ছে আমাদের একটা রিফ্লেক্সিভ ভার্ব, তাই না? এর ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই আর মাই সেলফ দুইটা একই জিনিস, তাহলে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কি একই জিনিস। তাহলে যেহেতু দুইটা একই জিনিস, তাহলে আমরা কি করব না, এই সাবজেক্ট আর অবজেক্টে কোনো পরিবর্তন করব না, যেটা অন্যান্য ভয়েসের ক্ষেত্রে পরিবর্তন করতে হয়। অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, অর্থাৎ নিজেদের মধ্যে জায়গার পরিবর্তন হয়। কিন্তু যেহেতু দুইটা একই জিনিস, তাহলে এদের মধ্যে জায়গার পরিবর্তন হবে না, তাছাড়া বাকি যা আছে সব কিছু চেঞ্জ হবে। তাহলে আই লাভ মাই সেলফ, তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকলো। তারপরে কি হবে, পেসিভ করার নিয়ম হচ্ছে যে আমরা আগে যে নর্মাল একটা নিয়ম দেখছিলাম, সেটা হচ্ছে যে এই প্রথমে আসে অবজেক্ট, তারপর কি আসে সাহায্যকারী ভার্ব, তারপরে V3, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট। এটা ছিল কি নর্মাল নিয়ম। এই নিয়মে আমরা গত ক্লাসে যে আমাদের হচ্ছে টেন্স অনুসারে যে হচ্ছে ভয়েস চেঞ্জ ছিল, সেটা আমরা শিখেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তাহলে এখানে রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হইল, সাবজেক্ট আর অবজেক্ট কোনো পরিবর্তন হবে না, তাহলে এই দুইটা আমাদের কি লক, এই দুইটা কি হবে, এই দুইটা কোনো পরিবর্তন হবে না।
আই ছিল আই হইল, এখানে মাইসেলফ ছিল মাইসেলফ হলো, এই দুটার কোনো পরিবর্তন নাই। তারপরে কি আছে, এই যে অ্যামিজার, অ্যামিজারটা কি, এখানে হচ্ছে হেল্পিং হ্যান্ড, আপনাদের ইজিলি বোঝার জন্য লিখতেছি, হেল্পিং হ্যান্ড মানে কি সাহায্যকারী। এখন এই সাহায্যকারী কি হবে, টেন্স অনুসারে পরিবর্তন হবে। এখানে লাভের জায়গায় যদি লাভড থাকতো, ইডি থাকতো, পাস্ট টেন্স থাকতো, তাহলে এই হেল্পিং হ্যান্ডও চেঞ্জ হইতো। তাহলে এইখানে আমরা সাবজেক্টের পরে কি নিব, এই হেল্পিং হ্যান্ড বা অক্সিলিয়ারি ভার্ব, সেটা কি হতে পারে, আমরা টেন্সের দিকে তাকাবো। আই লাভ মাইসেলফ, এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, অ্যাম, ইজ, আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কোনটা নিব, এখন আয়ের সঙ্গে কোনটা যায়, আয়ের সঙ্গে যায় কি অ্যাম, তাহলে আমরা কি নিলাম, সাবজেক্টের পরে কি নিলাম, সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম। তারপরে কি ছিল, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই যে লাভ, লাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাভড। তারপরে কি নিব আমরা, বাই, বাই, তারপরে কি সাবজেক্ট, মানে অবজেক্টটা, সাবজেক্টটা যে অবজেক্ট হয়ে যায়, তাহলে এই দুটো তো লগ পরিবর্তন হবে না, তাহলে মাইসেলফ, মাইসেলফ আসলো। এখন আমরা আরেকটা দেখব, একইভাবে আমরা যদি আরেকটা দেখি, তাহলে আপনাদের বিষয়টা আরও কি হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যেমন she punished herself, আচ্ছা এটা ছিল অ্যাক্টিভ, she punished herself, সে কি করলো, নিজেকে শাস্তি দিল, তাই না। she আর herself দুইটা কিন্তু একই ব্যক্তি, she এবং herself দুইটা একই ব্যক্তি, তাহলে এই দুইটার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথমে আমি she আছে, she রাখবো। তারপর আমি দেখব যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এই যে পানিশড ইডি যুক্ত আছে না, তার মানে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে তো 3টা 4টা ভাগ, তাহলে পাস্ট টেন্সের মধ্যে আবার কোনটা, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, ওয়াজ অথবা ওয়ার। ওকে, এখন আমরা কোনটা নিব, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো। কখন কখন ওয়াজ বসে, আই যখন থাকবে তখন ওয়াজ বসবে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, অথবা যতগুলো নাম আছে এগুলোর পরে কি বসে, ওয়াজ বসে। আর বাকি সকল ক্ষেত্রে কি বসে, ওয়ার বসে। যেমন ইউ ওয়ার, তারপরে হচ্ছে পুলুলার যেগুলো বহু বচন বোঝায়, যেমন দে, উই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসলো, ওয়াজ। আচ্ছা তারপরে কি বসবে, V3 না, এখানে ভার্বটা পানিশড, তাহলে পানিশড কি, এটার ফর্মটাই হচ্ছে V3, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করা লাগতেছে না। তারপরে কি বসবে, ভার্বের পরে কি বসবে, একটা বাই, তারপরে এইখানে যে অবজেক্ট আছে সে অবজেক্টটাই বসবে, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে শি ওয়াজ পানিশড বাই হারসেলফ। আপনারা কি বুঝতে পেরেছেন, রিফ্লেক্সিভ ভার্ব যদি থাকে, এরকম যদি সেন্টেন্স থাকে, তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো, বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আমি একটা সেন্টেন্স দিব, এইটা আপনারা ট্রাই করেন। আচ্ছা এইটা করেন দেখি, এইটা করেন দেখি। এটা অ্যাক্টিভ আছে প্যাসিভ করবেন, অ্যাক্টিভ আছে প্যাসিভ করবেন। আচ্ছা এইটা করেন দেখি, এটা অ্যান্সার কি হবে, একটু দ্রুত করবেন। যারা লাইভটা দেখতেছেন তারা একটু দেখবেন যে একটু দ্রুত করার চেষ্টা করবেন। আচ্ছা সাদিয়া হুসাইন, রাকিব ইজ কাট বাই হারসেলফ, আচ্ছা হিমসেলফ। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা রাইট অ্যান্সার দেন। আচ্ছা রাকিব ওয়াজ, আচ্ছা ওয়াজ হবে না, দেখেন আপনারা লেখেন, আমি দেখি আমার সঙ্গে মিলে কিনা আপনাদের।
তাহলে রাকিবের কোনো চেঞ্জ হবে না, রাকিব। আচ্ছা, আর এইখানে রাকিবের পর সাবজেক্টের পর কি হবে, সাহায্যকারী ভার্ব আসবে। এখানে কার্ডের সঙ্গে একটা এস যুক্ত আছে না, এই এস যুক্ত থাকার কারণেই এইটা কি হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম, যে এই রাকিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কোন জিনিসটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখন এই যে কার্ড ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, একটা এস, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে রাকিবের পর কি আসবে, ইজ, তারপরে কাট বাই হিমসেলফ। দেখি কতজন দিছেন, কাটস হবে না রানি হুসাইন, কাট বাই। আচ্ছা ঠিক আছে, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন। কাটের কিন্তু পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল কিন্তু একই। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে বা রিফ্লেক্সিভ ভার্ব যেটা আছে এখান থেকে যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই পারবেন। এখন আমরা যেটা পড়ব খুবই ইম্পর্টেন্ট, কোয়াসি প্যাসিভ বা অনেকে বলে কোয়াসাই প্যাসিভ। এখন এই কোয়াসি প্যাসিভ জিনিসটা কি এটা জানতে হবে। এইটা আমরা যেমন হানি টেস্ট সুইট আমরা অনেকেই পড়ছি, আমরা এটা এক্সেপশনাল হিসেবে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। কোয়াসি প্যাসিভ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। এখন এইটা আমরা কিভাবে সমাধান করব, দেখেন কোয়াসি প্যাসিভ জিনিসটা কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। দেখেন কোয়াসি প্যাসিভটা হচ্ছে এমন একটা জিনিস আছে না, যে আমরা বলি যে হচ্ছে একটু খারাপ শোনায়, তারপরে বলি যে ও দেখতেই মোটা, মানে দেখতেই মনে হয় বিশাল আকার কিন্তু গায়ে কোনো শক্তি নেই, এরকম বলি না, যে দেখতে একরকম কিন্তু ভিতরে অন্য রকম অর্থ বোঝায়। এই যে কোয়াসি প্যাসিভ বলতে কি বোঝায় জানেন, যে মনে হবে যে অ্যাক্টিভ কিন্তু আসলে সে তার অর্থটা বোঝায় প্যাসিভের। মনে হবে সে অ্যাক্টিভ, মানে দেখে মনে হবে অ্যাক্টিভ কিন্তু আসলে যদি আপনি অর্থ বিচার করেন তখন হয়ে যাবে প্যাসিভ। দেখেন এই নামের সঙ্গে কিন্তু প্যাসিভ কথাটা উল্লেখ আছে। আমি যদি একটা বাক্য লিখি যে চাল সস্তায় বিক্রি হয়, চাল সস্তায় বিক্রি হয়। আচ্ছা দেখেন তো, চাল সস্তায় বিক্রি হয়, এখানে কাজটা কে করতেছে বলেন তো, চাল কি কাজ করতে পারতেছে, চাল কি এখানে সাবজেক্ট কি কর্তা না। নর্মালি সাবজেক্ট বলতে আমরা কি বুঝি, কর্তা, যে কাজটা সম্পাদন করে। চাল সস্তায় বিক্রি হয়, চাল কি নিজে নিজে বিক্রি হয়। এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ না। বাক্যটা অ্যাক্টিভ কিন্তু এর অর্থ কাজ সব প্যাসিভ না। বাক্যটা অ্যাক্টিভ কিন্তু এর অর্থ কাজ আপনি যদি একটু দেখেন পুরোটাই প্যাসিভ। এই সকল বাক্য যেখানে কি সাবজেক্ট পাবেন না আপনি, যে কাজ করবে কর্তা নাই, এই সকল সেন্টেন্সকে বলা হয় কোয়াসি প্যাসিভ। চাল সস্তায় বিক্রি হয়, এখানে আপনি সাবজেক্ট পাবেন না। চাল তো নিজে নিজে বিক্রি হতে পারে না, মানুষে কিন্তু চাল বিক্রি করে, তাই না। আচ্ছা তারপরে কি, মধু, আমরা যদি আরো একটু বলি, মধু খেতে মিষ্টি লাগে, তাই না। মধু খেতে মিষ্টি লাগে, মধু কি নিজে নিজে খায় না, মধু তো আমরা খাই, আমরা খেয়ে বলি যা মধুটা খেতে অনেক মিষ্টি লাগে। তাহলে এই টাইপের আরো অনেক বাক্য আছে, যেগুলো অ্যাক্টিভ, কিন্তু এর অর্থ বা এখানে কোনো সাবজেক্ট নেই, এর অর্থ বা সব কিছু মিলে সেটা কিন্তু মনে হবে যে প্যাসিভ। তো যাই হোক, কোয়াসি প্যাসিভের এগুলো আপনাকে জানার খাতিরে বললাম, এখান থেকে কিন্তু এগুলো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে যে কোয়াসি প্যাসিভের একটা সেন্টেন্স দেওয়া থাকবে অ্যাক্টিভ, সেখান থেকে আপনাকে প্যাসিভ করতে হবে, এইটা প্রশ্ন আসবে। কিন্তু কোয়াসি প্যাসিভ জিনিসটা কি এইটা বোঝানোর খাতিরে আপনাকে বললাম যে কোয়াসি প্যাসিভে হচ্ছে কি থাকে না, সাবজেক্ট থাকে না, কর্তা থাকে না, যে কাজ করে সে থাকে না। আচ্ছা, কোয়াসি প্যাসিভের বিষয়ে ধারণাটা বুঝছেন, একটু যে ধারণাটা দিলাম যে কোয়াসি প্যাসিভ জিনিসটা কি, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা একটু কমেন্ট করেন তো বুঝতে পেরেছেন কিনা, যারা দেখতেছেন বুঝতে পেরেছেন কিনা।
যারা দেখতেছেন বুঝতে পেরেছেন কি না একটু দ্রুত কমেন্ট করেন তো। আচ্ছা জি স্যার বুঝতে পেরেছেন। ওকে আচ্ছা, এখন এই যে কোয়াসিপেসিভ যে সাবজেক্টগুলো, কোয়াসিপেসিভ যে সেন্টেন্সগুলো হয়, সেই সেন্টেন্সের যদি আমরা অ্যাক্টিভের গঠনটা দেখি, প্রথমে থাকে সাবজেক্ট কর্তা, তারপর কি থাকবে ভার্ব যে ক্রিয়া, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যেমন আমরা যদি একটু বলি যে রাইস সেলস চিপ, এর মানে হচ্ছে কি যে চাল সস্তায় বিক্রি হয়, যেটা একটু আগে লিখলাম, চাল সস্তায় বিক্রি হয়। আচ্ছা, এটাই লিখলাম যে রাইস সেলস চিপ, এখানে সেলস হবে। আচ্ছা, সেলস চিপ, চাল কি হয় সস্তায় বিক্রি হয়। আচ্ছা, চাল সস্তায় বিক্রি হইল। এখন এই যে রাইসটা কি সাবজেক্ট, রাইস হচ্ছে কি সাবজেক্ট, সেলস হচ্ছে কি ভার্ব বিক্রি হওয়া, আর এই চিপ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, সস্তায় বিক্রি হয়। এখন আমরা কি বুঝলাম যে কোয়াসিপেসিভ যে সেন্টেন্সগুলো হয় তার গঠন কি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। তার আমরা আরও একটা লিখতে পারি, সেটা হচ্ছে যে হানি, এটা একদম মানে ইউনিভার্সাল একটা বাক্য যেটা আমরা অনেক পড়ে আসছি। হানি টেস্ট সুইট, এর মানে হচ্ছে মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি লিখলাম, মিষ্টি লাগে না লিখলাম, মধু খেতে মিষ্টি। আচ্ছা, মিষ্টি লাগে দেই, সমস্যা নেই। আচ্ছা, এইটা দেখেন, এই যে হানি মধু নাম না, তাহলে এটা সাবজেক্ট, টেস্ট কাজ করা বোঝাচ্ছে না ভার্ব, আর সুইট মানে কি মিষ্টি। আচ্ছা, এখন আচ্ছা, এই যে সমাজসেবা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ইনবক্সে করবেন, ক্লাসে একটু মনোযোগ দেন, কারণ ভয়েস থেকে আপনার যদি রিটেন হয়, রিটেন পরীক্ষা হয় এখানে 5 নম্বর থাকবে, আর যদি আপনার এমসিকিউ হয় এখানে মিনিমাম 2 নম্বর থাকবে। রিটেন হলে ধরে নেবেন এখান থেকে 5 নম্বর থাকবে। সো একটু মনোযোগ দেন। তাহলে দেখেন, তাহলে আমরা কি কোয়াসিপেসিভ সেন্টেন্সগুলোর গঠন দেখলাম, প্রথমে কি থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, নর্মালি অ্যাডজেক্টিভ থাকে সব থেকে বেশি। তাহলে কি দেখলাম, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। এখন এইটাকে যদি আমি প্যাসিভ করতে চাই, তাহলে কিভাবে প্যাসিভ করব? এখন এই প্যাসিভটা আমি কোথায় লিখি? আচ্ছা, প্রথমে তো আপনাকে গঠনটা জানতে হবে তাই না? কোথায় লিখি? আচ্ছা, এখানে ছোট করে লিখি। তাহলে প্রথমে আসবে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, একটু ছোট করে লিখতেছি, বলে দিব সাথে সাথে। প্রথমে আসবে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট যা আছে তাই থাকবে, যোগ সাবজেক্টের পর কি হবে সাহায্যকারী ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব দেখলাম, সাহায্যকারী ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ হোয়েন, যোগ কি হবে হোয়েন, যোগ তারপরে ইট অথবা, আচ্ছা বড় করেই লিখি, এটা একটু মিশাই দিই, ভালোভাবেই লিখি না হলে আবার বুঝতে পারলে। আচ্ছা, এই যে কোয়াসিভেসিভ যে ভার্বগুলো আছে এগুলো ভয়েস করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে কি সাহায্যকারী ভার্ব বসবে এই সাবজেক্ট অনুসারে বা টেন্স অনুসারে, তারপরে কি বসবে অ্যাডজেক্টিভ, এই যে এখানে অ্যাডজেক্টিভটা আছে অ্যাডজেক্টিভ, তারপরে বসবে হচ্ছে হোয়েন। এখন হোয়েনের পর কি বসবে ইট অথবা দে। এখন ইট অথবা দে কিসের উপর ভিত্তি করে বসবে, সাবজেক্টের উপর ভিত্তি করে বসবে, তারপরে যোগ আবার সাহায্যকারী ভার্ব যোগ অবজেক্ট। আচ্ছা, বুঝতে পারছেন?
আচ্ছা, কে সাদিয়া, ভয়েসের ক্লাস কি হয়েছে? হ্যাঁ, ভয়েস 1-এর ক্লাস হয়েছে, যেখানে আমরা ভয়েসের বেসিক ক্লাস, এই যে টেন্স অনুসারে 3টা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স অনুসারে কিভাবে ভয়েসগুলো চেঞ্জ করব সেগুলো হয়েছে। আর দ্বিতীয় ক্লাসে কিছু এক্সেপশনাল আছে, যেমন হচ্ছে আমরা ইতিপূর্বে পড়েছি হচ্ছে রিফ্লেক্সিভ পড়েছি, তারপরে এখন কোয়াসিভেসিভ পড়তেছি, তারপরে ইম্পারেটিভ পড়বো। তারপরে এই যে সাদিয়া না কে যেন বললো, লিজা না কি নাম দেখলাম, উনি বললেন লেট করাবেন কিনা। অবশ্যই লেট করাবো, আপনাদের জন্য যা দরকার সবই পড়ানো হবে, কিন্তু সেটা একটা সিকোয়েন্স আছে। আমার তো একটা কোর্স প্ল্যান আছে যে আমি কোনটার পর কোনটা পড়াবো। আপনি চাইলে হুট করে তো একটা আমি পড়াইতে পারবো না। আচ্ছা, কি লিখছি? আচ্ছা, সাহায্যকারী ভার্ব লিখছি, তারপর V3 হবে। দেখেন, তাহলে আমরা কি লিখলাম? প্রথমে চেঞ্জ করার নিয়ম কি? প্রথমে সাবজেক্ট নিব। আচ্ছা, এইটা আমি চেঞ্জ করি, এটা মিশাই দিই। তাহলে প্রথমে কি হবে? সাবজেক্ট নিব প্রথমে। আচ্ছা, সাবজেক্ট কি হানি না? তাহলে হানি ঠিক থাকলো। আচ্ছা, তারপরে সাহায্যকারী ভার্ব। এখন হানি টেস্ট সুইট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, কারণ এই যে ভার্বের সাথে একটা এস যুক্ত আছে। তাহলে হানি পর কি হবে? ইজ হবে, কারণ হানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাহায্যকারী ভার্ব নিলাম, তারপর কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? সুইট না, তাহলে সুইটটা নিব। আচ্ছা, হানি ইজ সুইট, তারপর কি নিব? হোয়েন। তারপরে কি নিলাম? হোয়েন। ওকে, তারপর কি? ইট অথবা দে। কখন ইট হবে, কখন দে হবে? দেখেন, যখন একটা বুঝাবে, সিঙ্গুলার বোঝাবে, তখন ইট। যখন অনেকগুলো বুঝাবে, প্লুরাল বোঝাবে, তখন হবে দে। তাহলে কখন ইট হবে, কখন দে হবে, বুঝছেন? এই সাবজেক্ট যখন একটা বুঝাবে, একক সিঙ্গুলার বুঝাবে, তখন হবে ইট। আর যখন অনেকগুলো বুঝাবে, বহু বচন প্লুরাল বুঝাবে, তখন হবে দে। তাহলে হানি ইজ সুইট, তাহলে এখানে ইজ যেহেতু বসছে, তার মানে অবশ্যই একটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ইট, ইট বসালাম। তারপর সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি হবে? ইজ হবে, তাই না? আচ্ছা, এখন ইজ কেন হলো? এই যে ইটের পর তো ইজে হয়, তাই না? ইটের পর কখনো আর হয় দেখেছেন? ইটের পর সবসময় ইজি হয়। তারপরে V3 কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে টেস্ট, টেস্টের পাস্ট পার্টিসিপল কি? টেস্টেড না? তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কি? মধু মিষ্টি। কখন মিষ্টি? যখন আপনি এটা টেস্ট করবেন। মধু কখন মিষ্টি লাগবে? যখন আপনি টেস্ট করবেন, খাবেন, তখনই তো মিষ্টি লাগবে। তাহলে এই যে হানি টেস্ট সুইট, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে প্যাসিভ কিভাবে করলাম বলি। এই সাবজেক্ট থাকলো হানি, তারপরে এই যে টেন্সটা, এই যে হানি টেস্ট সুইট, এটা হচ্ছে কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সাহায্যকারী ভার্ব, সেটা নিলাম। সাহায্যকারী ভার্ব কি হবে? ইজ। তারপরে এই যে অ্যাডজেক্টিভ যেটা সুইটটা নিলাম। তারপরে হোয়েন বসালাম একটা। তারপরে এই সাবজেক্ট যেটা হানি, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইট, প্লুরাল হলে দে। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার, কারণ এখানে আমরা ইজ বসাইছি, তাহলে অবশ্যই সিঙ্গুলার। তাহলে এখানে একটা ইট বসলো। ইটের পর আবার কি বসবে? সাহায্যকারী ভার্ব। তাহলে ইটের সঙ্গে কি যায়? ইজ। তাহলে ইট ইজ। তারপরে ভার্ব 3 বা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড। আচ্ছা, আমরা আরেকটা করি, তাহলে আপনাদের আরও একটু কনফিউশন ক্লিয়ার হবে। যেমন আমরা আগে যেটা লিখলাম সেটা কি? রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্টই থাকলো রাইস। তারপর সাহায্যকারী ভার্ব। দেখেন, এই যে সেলের সাথে একটা এজ যুক্ত আছে, তার মানে কি? এটা রাইসটা কি? সিঙ্গুলার, তাহলে ইজ হবে, ইজ। তারপর কি? অ্যাডজেক্টিভ চিপ, তাহলে রাইস ইজ চিপ। তারপর কি বসাবো? হোয়েন। তারপরে কি বসবে? এইখানে যেহেতু ইজ বসছে, তার মানে রাইসটা সিঙ্গুলার হলে কি বসবে? ইট। তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট। তারপর ইটের পর কি? সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসবে। তারপরে সেল, তাহলে এটা সেল হচ্ছে, দেখেন SELL, সেল হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এইটার পাস্ট পার্টিসিপল বা V3 হচ্ছে সোল্ড। তাহলে হোয়েন ইট ইজ সোল্ড। তাহলে দেখেন, রাইস সেল চিপ, তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। তাহলে এটা ছিল আমাদের অ্যাক্টিভ। তাহলে এইটা থেকে আমরা কি করলাম? প্যাসিভ। তাহলে আমাদের প্যাসিভ কি হলো? রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আচ্ছা, কারো সমস্যা আছে? দেখেন তো, কোয়াসি প্যাসিভ নিয়ে কারো কোনো সমস্যা আছে?
আচ্ছা, কোয়াসি প্যাসিভ নিয়ে কারো সমস্যা আছে? একটু সমস্যা থাকলে কমেন্ট করেন তো, কারো সমস্যা আছে কিনা। যারা লাইভ দেখতেছেন কারো সমস্যা আছে কোয়াসি প্যাসিভ নিয়ে? কোনো প্রকার সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্ট করতে হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, একটু কমেন্ট করে বলেন তো, সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে দ্য রোজ স্মেল সুইট। এটাকে আপনারা প্যাসিভ করেন সবাই, এটাকে সকলে প্যাসিভ করেন। আচ্ছা, আর স্যার আমাদের তো পড়ার বই নাই, V1 V2 V3 এগুলো কোথা থেকে পড়বো? আচ্ছা, V1 V2 V3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো আপনারা 7, 8 বা 9, 10 বই থেকে পড়ে নেবেন। কারণ এগুলো হচ্ছে মুখস্থ পার্ট, এগুলো হচ্ছে নর্মালি চাকরির পরীক্ষার বইয়ে থাকে না, এগুলো আপনাকে পড়ে নিতে হবে, কারণ এগুলো একদম বেসিক। আপনারা এখন তো হচ্ছে 4-5-এর বাচ্চাদেরও থাকে, 4 বা 5-এর বাচ্চা যারা আছে তাদের গ্রামার বইয়েও এগুলো থাকে। কনজুগেশন অফ ভার্ব কি লেখা থাকবে দেখেন, কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব নামে একটা চ্যাপ্টার আছে দেখবেন গ্রামারে। কনজুগেশন অফ ভার্বে কিন্তু আপনার হচ্ছে এই যে এগুলো থাকে, V1 V2 V3 থাকবে। আচ্ছা, আপনারা দ্রুত এটা করেন, দ্রুত করেন, আমরা ক্লাসে আমাদের অনেক কিছু পড়তে হবে। দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মল, না তো স্মেল, স্মেল মানে হচ্ছে গন্ধ, লিখেছেন। আচ্ছা, স্মেল ডেট হবে না, মুন্নি হাসান ভুল লিখেছেন, আমি দেখাই দিব। এই যে সাদিয়া হোসাইন ঠিক লিখেছে স্মেলড। আচ্ছা, এই যে স্মল না, এটা এটা হলো স্মেল, স্মেল মানে হচ্ছে গন্ধ। দেখেন, স্মল মানে হচ্ছে ছোট, এই যে এই স্মল, SMALL,
আচ্ছা, দুইটা এল। এই স্মল মানে হচ্ছে ছোট, আর এই স্মেল মানে হচ্ছে গন্ধ। এই স্মেল মানে হচ্ছে গন্ধ। দেখেন এই স্মেলের পাস্ট টেন্স হচ্ছে SMELT। এই যে ডাবল এল আছে না, একটা টি হবে, এটা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। স্মেলের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে স্মেলড, শেষে একটা টি হবে, স্মেলডেড, ইডি হবে না, সবগুলোতে ইডি হয় না। আচ্ছা ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। আপনারা অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন, সকলকে ধন্যবাদ যারা রাইট অ্যান্সার দিয়েছেন, আর যারা রং অ্যান্সার দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করেছেন। দেখেন তাহলে এই যে দ্য রোজ, সাবজেক্ট কি, সাবজেক্টই থাকবে দ্য রোজ, তারপরে কি বসবে, একটা সাহায্যকারী ভার্ব। এখানে দেখেন স্মেলস, ভার্বের সাথে একটা এস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য রোজের পর কি বসবে, ইজ, তারপরে কি এই সুইট বসবে। আচ্ছা, দ্য রোজ ইজ সুইট when it is smelled, when it is smelled, তাহলে দ্য রোজ ইজ সুইট when it is smelled। তো এগুলো যদি আপনাদের এমসিকিউ থাকে তাহলে তো আপনাদের লেখার প্রয়োজন নেই, দেখে দেখে যেটা এরকম ফরম্যাটে আছে সেটা আপনারা মিশাই দিবেন। আর যদি আপনাদের লিখিত পরীক্ষা হয় সেক্ষেত্রে এগুলো আপনার এরকম দেওয়া থাকবে, দ্য রোজ স্মেল সুইট দিয়ে এখানে আপনার হচ্ছে প্যাসিভ করতে বলবে, প্রশ্নে দেওয়া থাকবে, আপনি শুধু উত্তরটা লিখবেন, ক খ বা ABCD নাম্বার দিয়ে আপনি উত্তরটা লিখবেন। হ্যাঁ, অনেকে, আমি তো বললাম সাদিয়া হোসাইন আপনি রাইট অ্যান্সার দিয়েছেন, এটা তো বলেছি। ওই যে হাবিবা বা অনেকেই যারা হচ্ছে রং অ্যান্সার দিয়েছেন তাদের রুলস বুঝেছি। দেখেন রুলস যদি বুঝতে পারেন তাহলেই পারবেন। আর শোনেন, আপনাদের বাসায় যাদের পুরাতন বই আছে পড়বেন, এইগুলো তো হচ্ছে কিছু কিছু বিষয় তো আপনাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন মুখস্থ অংশ যেগুলো সেগুলো তো আপনাদের পড়তে হবে, এগুলো তো মুখস্থ অংশ তো আমি মুখস্থ করাই দিতে পারবো না, এটা আপনাদেরই পড়তে হবে। এখন কোথাও থেকে কালেক্ট করে হয়ে পড়তে হবে। বিশেষ করে চাকরির পরীক্ষার জন্য যে মুখস্থ অংশ যেগুলো লাগে, কোনগুলো লাগে, যেমন বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, তারপরে প্রতিশব্দ, শুদ্ধ বানান, এগুলো হচ্ছে আমি আপনাকে দিব, এগুলো দিব। কিন্তু এই যে ভয়েস পড়তে গেলে আপনাদের যে ভার্ব লাগবে, আপনার 200-300 অনেক সময় কমন যে ওয়ার্ড আছে, ভার্ব আছে, সেগুলোর বাইরেও দিয়ে দেয়, সেগুলো আপনাকে একটু কালেক্ট করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছেন, যাই হোক আমরা বেশি কথা না বলে আমরা হচ্ছে এখন দেখবো আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স, আচ্ছা ইম্পেরেটিভ সেন্টেন্স কি? প্রথমে আমাদের সেন্টেন্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ একটা প্রকারভেদ হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, আচ্ছা ধ হবে, নিষেধ বোঝায়। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা কি হয়, আদেশ বোঝায়। আদেশ কীরকম? যে কাজটি কর, দরজাটা বন্ধ কর। আমরা কি করি? অর্ডার করি, তাই না? এই পানি নিয়ে আয়, অর্ডার করি না আমরা? তাহলে আদেশ বোঝাবে। উপদেশ, কীভাবে উপদেশ দেয়? মিথ্যা কথা বলিও না, সঠিকভাবে পড়াশোনা করো, তারপরে হচ্ছে ধূমপান করিও না, মা বাবাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, এরকম আমরা উপদেশ দেই না? তাহলে এরকম উপদেশ বোঝাবে। অথবা নিষেধ বোঝাবে। নিষেধ কোনটা? এই যে বললাম যে মিথ্যা কথা বলিও না, এটা কিন্তু নিষেধও বোঝায়। তারপরে আর কি বললাম, যে হচ্ছে মারামারি করিও না। মানে যে একটা জিনিস মনে রাখবেন, যে সকল বাক্য দিয়ে এরকম আদেশ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা বোঝাবে। আর একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, যে এই যে আমরা কি পড়তেছি, আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স পড়তেছি না? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। তাহলে কি বুঝলেন? এই যে ইম্পারেটিভ, এতদিন আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম কিভাবে শুরু হয়েছে? সাবজেক্ট দিয়ে। আর এই যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, ক্রিয়া দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হবে? ক্রিয়া দিয়ে। এই যে ওপেন দ্য উইন্ডো, আচ্ছা
তাহলে আমরা যদি একটা বলি যে ওপেন দ্য উইন্ডো, একজন লিখেছে ওপেন দ্য উইন্ডো, কে লিখেছে? সাদিয়া হোসাইন। ওপেন দ্য উইন্ডো, আচ্ছা জানালা খুলতে হবে তাই না, জানালা খোলো। এই যে ওপেন, ওপেনটা কি? এই বাক্যে ওপেন হচ্ছে আমাদের কি? ওপেন হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা এখানে কিন্তু সাবজেক্ট নাই, এখানে দা উইন্ডো হচ্ছে, এখানে দা উইন্ডো হচ্ছে কি? অবজেক্ট। এখানে দা উইন্ডো হচ্ছে অবজেক্ট, তাহলে এইখানে কিন্তু সাবজেক্ট নেই। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি পাচ্ছি না আমরা? সাবজেক্ট পাচ্ছি না। তারপরে আমরা এখানে লিখতে পারি যে ডু, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তাই না? তাহলে ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু হচ্ছে কি? ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি পাচ্ছি না? সাবজেক্ট পাচ্ছি না। আর এই যে বাক্যটা বা সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে? ভার্ব দিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছেন। আর এক প্রকার শুরু হতে পারে প্লিজ দিয়ে। যখন আমি একটু ঠেকায় পড়ে গেছি, বিপদে, তখন অনুরোধ করতেছি প্লিজ, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। তাহলে এই যে প্লিজ দিয়ে শুরু হলে, তারপরেও দেখেন প্লিজকে যদি বাদ দেন হেল্প মি, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে হেল্প হচ্ছে কি? ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে এই প্লিজ দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আচ্ছা তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আর কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো। এই যে ভার্ব দিয়ে শুরু হবে। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে? এইটাতে কারো সমস্যা আছে? একটু বলেন তো আমাকে। তাহলে আমরা তাহলে আমরা শুরু করে দিই, আমাদের হচ্ছে মূল যে ভয়েস সেন্স সেটা আমরা করব। এইখানে কারো সমস্যা আছে? ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা কিভাবে চিনবো, এখানে কারো সমস্যা আছে? আচ্ছা দ্রুত একটু কমেন্ট করেন তো, সমস্যা আছে কারো? এ সাদিয়া হুসাইন, আপনাদের তো সমস্যা নাই। মুন্নি খাতুন, রেখা, আচ্ছা চিনতে পারবেন তো? মানে দেখবেন যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারছেন? কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর কি নাই? সাবজেক্ট নাই, অবজেক্ট আছে। আচ্ছা তাহলে আমরা যদি চিনতে পারি যে কোনটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখন শিখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ভয়েস করব। এখন আমরা কি শিখব? কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ভয়েস করব, তাই না? আচ্ছা রুলসটা দেন স্যার। রাজিয়া সুলতানা, রুলস তো দিব না, আপনারা নিজেরা নিজেরা করবেন। আচ্ছা তাহলে রুলস যখন চাচ্ছেন, রুলসে কি প্রথমে লেট থাকবে? কার জন্য এটা? নাম কি? রাজিয়া সুলতানা। রুলস, আপনার জন্য রুলসটা দিচ্ছি। প্রথমে লেট থাকবে, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে বি, তারপর থাকবে ভি3। বুঝতে পারছেন রুলস কি? প্রথমে লেট দিয়ে শুরু করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আপনারা প্যাসিভ করতে চান, তাহলে প্রথমে কি থাকবে? লেট থাকবে। প্রথমে কি থাকবে? লেট থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই লেট। আচ্ছা তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে। তারপরে একটা বি থাকবে, এই যে একটা বি যুক্ত করতে হবে। তারপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমরা অনেকগুলো বাক্য দেখলাম, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এটা যদি প্যাসিভ করি, তাহলে প্রথম কাজ কি? লেট আনতে হবে। প্রথমে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট, তারপরে অবজেক্ট। এই যে দ্য ওয়ার্কটা অবজেক্ট না, তাহলে লেট দ্য ওয়ার্ক। আচ্ছা লেট দ্য ওয়ার্ক হয়ে গেল। তারপরে কি? একটা বি আনতে হবে, তাহলে এই অবজেক্টের পর একটা বি, তারপর কি? ভি3, ভার্ব কি? ডু, তাহলে ডু ডিড ডান, তাহলে ভি3 কি? ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে ডু দ্য ওয়ার্ক এই অ্যাক্টিভ সেন্টেন্সের প্যাসিভ সেন্টেন্স হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। একদম ইজি। যেমন একজন বললেন ওপেন, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। এটাকে যখন আমি প্যাসিভ করব, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট দিয়ে শুরু হবে, লেট। তারপর কি? এই যে দ্য উইন্ডো অবজেক্ট, লেট দ্য উইন্ডো। আচ্ছা তারপর কি হবে? এখানে একটা বি বসবে, তারপর এই যে ওপেন যে ভার্বটা আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ওপেন ডিড। রাইট।
আচ্ছা, কারো সমস্যা আছে বলেন তো, কারো সমস্যা আছে? আচ্ছা, আরেকটা দেখি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলিবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা কি কথা বলবে? মিথ্যা কথা। এখন এই যে সর্বদা মিথ্যা কথা বলবেন, এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন কিভাবে দেখেন। এখানে স্পিক হচ্ছে ভার্ব আর দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম একটা লেট নিয়ে আসতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? লেট নিয়ে আসবে প্রথমে। আচ্ছা, লেট নিয়ে আসলাম, লেটের পর কি আনতে হবে? অবজেক্ট। অবজেক্ট কি? দ্য ট্রুথ। তাহলে লেটের পর কি হলো? দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ। ওকে, তারপরে এই যে অবজেক্টের পর কি আনবো? একটা বি। এই যে অবজেক্টের পর বি, তারপরে কি নিয়ে আসবো? বির পর V3। তাহলে এই যে এখানে আমাদের স্পিক হচ্ছে ভার্ব না, তাহলে স্পোকেন। স্পোকেন। আচ্ছা, কি করলাম? লেট দ্য ট্রুথ, লেটের পরে অবজেক্ট বসালাম, তারপর বি বসালাম, তারপর ভার্বের কি বসালাম? পাস্ট পার্টিসিপল, লেট দ্য ট্রুথ বি স্পোকেন। এখন এই যে বেটা অলওয়েজ বাকি আছে, এখানে অলওয়েজ একটা বাকি আছে না? অলওয়েজকে কি করবেন? এখন শেষে অলওয়েজটা লিখে দিবেন। তাহলে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, অলওয়েজটা কি দিব? এখন সবার শেষে চলে যাবে। বুঝতে পারছেন? মানে বেসিক নিয়মটা কি বুঝতে পারছেন? লেট ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে এবং সেটা যদি নেগেটিভ না হয়, পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? কারো সমস্যা আছে? এই যে রাজিয়া সুলতানা, ক্লিয়ার? কারো সমস্যা আছে নাকি একটু বলেন তো। কারো সমস্যা আছে কি না একটু বলেন। দেখেন, আমি মূলত চেষ্টা করি যে এই যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে কেউ একটা ক্লাসে শেষ করে দেয়। আমার কথা হচ্ছে ভাই 3টা ক্লাস লাগুক, আপনি যেন বোঝেন, আপনি যেন পরীক্ষায় আসলে পারেন। আমার তো এইরকম না যে আমি যত দ্রুত আপনার কোর্সটা শেষ করে দিব আমার জন্য ভালো। এটা ঠিক, আমার জন্য ভালো, আমার একটা মানে মাথা ব্যথা কমে গেল যে আমার কোর্স শেষ। কিন্তু আমি চাই আপনি যাতে পরীক্ষায় ভালো করতে পারেন। এই যে ভয়েসের ক্লাস অনেকে একদিনে শেষ করে দেয়, আমার 2 দিনে শেষ হলো না, 3 দিন লাগুক। আপনি যেন এখান থেকে যদি লিখিত আসে 5 নম্বর আসবে, তা আপনি যদি 1 নম্বরও না পান, আমার সার্থকতা কোথায়? আমি 2টা দিন ক্লাস বেশি নিলাম, আপনি যেন 5-এর মধ্যে অ্যাটলিস্ট 4 পান, তাহলে এইখানে আমার সুবিধা। এখন এই জন্য আমাকে আমার মতো পড়াইতে দিতে হবে, আমার মতো দিতে হবে। যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো আগে পড়াবো। আপনি লেস একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে যদি মাথামাতি করেন তাহলে হবে না। যেটা ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে এগুলো আগে পড়তে হবে, তারপরে লেস ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে। আচ্ছা, আপনাদের সমস্যা না থাকলে আমরা এখন লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমার কোর্সের ধরন এরকম, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আগে পড়াই, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমি পরে পড়াই। বুঝতে পারছেন? এখন এতক্ষণ আমরা কি দেখলাম বলেন তো? যেগুলো পজিটিভ ছিল, নেগেটিভ ছিল না, সেগুলো তো আমরা সুন্দর মতো এই নিয়মে করলাম। যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকতে পারে না? এরকম যদি থাকে, ডু নট লাগ অ্যাট দ্য পুর, তাহলে এই যে আমরা কি করি তাই না? আমরা ওই যে অনেকে গরিবকে দেখে হাসি না, ডু নট লাগ অ্যাট দ্য পুর। তাহলে আমরা কি গরিবকে দেখে হাসিও না, মজা নিও না, গরিবের সঙ্গে মজা নিও না, বা গরিবকে দেখে হাসিও না। তাহলে ডু নট লাগ অ্যাট দ্য পুর। এখন এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কেন জানেন? এই যে দেখেন এখানে সাবজেক্ট নাই, লাগ মানে কি? উফ, এটা হচ্ছে ভার্ব, আর এই যে ডু নট, এখানে ডু নট কি? সাহায্যকারী ভার্ব। আচ্ছা যাই হোক, এখন এইটা তো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কেন সেন্টেন্স? এই যে এখানে একটা নট যুক্ত আছে, নট যুক্ত থাকলে কি হয় বলেন? নট যুক্ত থাকলে কি হয়? নট যুক্ত থাকলে কি হয় বলেন? আচ্ছা, নট যুক্ত থাকলে কি হয়? নেগেটিভ হয় না। তাহলে এই যে নটটা এখন কি করবেন? এতক্ষণ বুঝলাম যে হচ্ছে নট ছিল না, নেগেটিভ ছিল না, পজিটিভ ছিল, লেট দিয়ে বসাই দিছেন। এখন যদি নট থাকে, যদি নট অথবা নেগেটিভ থাকে, নেগেটিভ কিভাবে থাকতে পারে? এই যে নর্মালি নট থাকবে, বা নেভার থাকলো, নেভার থাকলে অন্য ফাংশন আছে, আমরা নটটা শিখি আপাতত। নট থাকে,
ইম্পারেটিভ সেন্টেন্সে নট থাকে, তাহলে আমরা কিভাবে করব? কেউ কি পারবে না এটা? পারলে তো একটু অ্যান্সার দিয়ে দেন দেখি। দেখেন এই নটটা লেটের সঙ্গে যুক্ত করে দিব, লেট যোগ নট, লেট যোগ নট, কোনো কাজ নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছেন, প্রথমে একটা লেট আসবে। এখন এই যে ডু নট, তাহলে এই যে ডু নট হয়ে গেল না, এই যে নটটা আছে, এখন লেটের পর কি আসলো? নট। তাহলে নট এখান থেকে কি গেল? উঠে গেল। তাহলে নেটের নটের ঝামেলা আর নাই। তারপর কি আছে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দা পুর, তাহলে দা পুর, লেট নট দা পুর। তারপর কি আছে? একটা বি, বি। আচ্ছা, এই যে লাগ মানে হাসা, লাগ মানে হাসা না, তাহলে এই যে লাগের হচ্ছে পাস পার্টিসিপল কি? বলেন, লাগের পাস পার্টিসিপল কি? কাকে ধরবো? নেগেটিভ। সাদিয়া হুসাইন বলেন, এই লাগের পাস পার্টিসিপল কি? সাদিয়া হুসাইন বলেন লাগের পাস পার্টিসিপল কি? আর মুন্নি হাসান বলেন। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটা বুঝতে পারি তাহলে আমরা অনেকগুলোই বুঝতে পারবো। দেখেন, ডু নট লাক অ্যাট দ্য পোর, তাহলে গরিবকে দেখে হাসিও না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ডু নট ব্যবহার করছে। দেখেন, শুধুমাত্র নট কিন্তু বসবে না, শুধুমাত্র নট কোথাও বসে না। নট কাদের সঙ্গে বসে? অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসে। নট কার সঙ্গে বসে? সাহায্যকারী ভার্বের সাথে। যেখানে সাহায্যকারী ভার্ব থাকে না, যা এটা দেখেন, এই যে ডু নট লাগ অ্যাট দ্য পোর, এখানে আমরা নর্মালি যেখানে সাহায্যকারী ভার্ব বসে না প্রেজেন্ট টেন্স, তখন সেখানে ডু বসে। যেমন আমরা যদি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি নেগেটিভ করতে চাই, তখন যদি আই থাকে তখন ডু আসে, বা সি বা হার বা ইট এগুলো থাকলে কিন্তু তখন ডাজ আসে, তারপর নট বসে। তাহলে এই নট কিন্তু শুধু একা একা কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসে না। নট কার পর বসে? নটের সামনে একটা অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব লাগবে। নট কখনো একা একা বসে না। তাহলে ডু নট লাগ অ্যাট দ্য পোর, তাহলে এখানে ডু নট কেন বসলো? বুঝতে পারছেন? কারণ এই নট যখন আমরা বসাচ্ছি, নট কখনো একা একা বসে না, নটের সামনে সবসময় কি বসে? অক্সিলিয়ারি ভার্ব বসে। যেমন আমরা বললি না, আই ডু নট লাইক ইউ, তাহলে আমরা তো শুধু বলতে পারতাম যে আই নট লাইক ইউ, কিন্তু আমরা কখনো আই নট হবে না, কারণ এই নট কখনো একা একা বসে না। তারপরে আই ডু নট লাইক ইউ, তারপরে কি? আই ডু নট ইট দ্য ফিশ, অনেক কিছু হতে পারে, যাই হোক সেটা বিষয় আলাদা, ওগুলো নিয়ে আমরা আলোচনা না করি। তাহলে আমরা এই জিনিসটা বুঝি যে এই যে নট কখনো বাক্যে একা একা বসবে না। নট কিভাবে বসে? নটের সামনে অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগবে এবং সাহায্যকারী ভার্বের পরেই নট বসে। যেমন আই অ্যাম নট লিসেনিং। আচ্ছা, লিসেনিং না দিয়ে আই এম নট ইটিং। আচ্ছা, দেখেন এইখানে অ্যাম এর পর নট বসতে, অর্থাৎ আপনি যে সেন্টেন্সে দেখবেন নট কখনো একা একা বসবে না, নটের সামনে কি হবে? অবশ্যই নটের সামনে কি বসবে? একটা সাহায্যকারী ভার্ব বসবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে এই যে ডু যেটা বসছে এটা কিন্তু কোনো ভার্ব না, এটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। কেন বসছে? এই নটের কারণে। আচ্ছা, এখন আমার এই যে ডু নট লাগ অ্যাট দ্য পোর, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমি প্যাসিভ করতে যাব, আমাকে প্রথম কাজ হবে কি? আমার প্রথম কাজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আমাকে প্রথমে লেট নিয়ে আসতে হবে। আচ্ছা, লেট নিলাম। এখন এই যে ডু নট আছে, এই ডু নটটা আমি তুলে দিতে হবে, কারণ ডু নট তুলে দিলে কি করব? আমি এই লেটের পরে নটটা বসাবো, লেট নট, আর বাকি যা নিয়ম আছে একই। তাহলে লেট নট, তারপরে কি বসবে? অবজেক্ট। অবজেক্ট কি? এই যে দা পোর, গরিব, গরিবরা বা গরিব। এখানে কিন্তু দা পোর বলতে একজন গরিবকে বোঝাচ্ছে না, গরিব সম্প্রদায়টাকে বোঝাচ্ছে। তাহলে লেট নট দা পোর, তারপরে একটা বি, তারপরে লাট। এখন এই যে অ্যাডটা আছে, তারপর এখানে এই অ্যাডটা বসলো। যাই হোক, আমরা আরেকটা দেখি। আচ্ছা আচ্ছা আমরা আরেকটা দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আপনাদের সময় একটু বেশি লাগুক, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন।
আচ্ছা দেখেন, ডু নট ওপেন দ্য ডোর, দরজা খুলিও না। কি বললাম? দরজা খুলিও না। কেন দরজা খুলবো না? কারণ বাইরে চোর আসছে, তাই না? দরজা খুলিও না। এখন এইটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট নাই। এই যে এখানে কি হয়েছে, ভার্ব দিয়ে কি শুরু হয়েছে, বাক্যটা শুরু হয়েছে। এখন এইটা তো নেগেটিভ, তাহলে প্রথমে আমি প্যাসিভ করতে গেলে লেট আসবে। লেটের পর আমরা কি বসাবো? একটা নট বসাবো। এই নটটা এখানে বসাইলাম, লেট নট। তারপরে অবজেক্ট কি? দ্য ডোর, লেট নট দ্য ডোর। তারপরে একটা বি বসবে। তারপরে এই যে ভার্ব ওপেন, ওপেনের কি বসবে? পাস্ট পার্টিসিপল, ওপেনড। তাহলে লেট নট দ্য ডোর বি ওপেনড। একই নিয়ম, শুধুমাত্র লেটের পর এই নটটা বসবে। নেগেটিভের জন্য লেটের পর শুধুমাত্র একটা নট বসবে। আচ্ছা, কারো সমস্যা আছে বলেন তো? এই আয়েশা সুলতানা, তারপর রাজিয়া সুলতানা, হাবিবা আক্তার জুই, মুন্নি খাতুন, রানী হাসান, সাদিয়া হুসাইন, যারা আছেন কাদের কি সমস্যা আছে বলেন তো? সমস্যা আছে? সমস্যা আছে কিনা বলেন। আরও মেলা জিনিস পড়তে হবে ভাই। সমস্যা আছে কিনা একটু বলেন তো। সমস্যা আছে? কমেন্ট তো করেন না। দেখেন আরেকটা করি, আপনারা বলেন যে কারো কোথাও বুঝতে সমস্যা আছে কি না, ততক্ষণে আরেকটা করাই দিই। ডু নট টেল এ লাই। আচ্ছা দেখেন, এই যে ডু নট আবার নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, টেল আ লাই, মিথ্যা বলিও না। আচ্ছা, তাহলে প্রথমে কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সে লেট বসলো। তারপরে এই যে নেগেটিভ নট আছে, লেটের পর কি বসলো? নট। তারপরে কি বসবে? আগের নিয়ম, অবজেক্ট, এ লাই। এ লাই হচ্ছে অবজেক্ট। তাহলে ডু লেট নট এ লাই। তারপরে একটা কি বসবে? বি বসবে, বি। তারপর কি বসবে? V3, টেল। টেলের হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড। লেট নট এ লাই বি টোল্ড। আচ্ছা, কারো সমস্যা আছে একটু বলেন তো। 10টা 4 বেজে গেছে, কারো সমস্যা আছে বলেন। আচ্ছা না ভাইয়া, ঠিক আছে, আমরা একটু দ্রুত। এখন এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, একদম ইন্টারেস্টিং। এটা যদি প্লিজ দিয়ে শুরু হয়, কি হয় যদি প্লিজ থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভে যদি প্লিজ থাকে, কোথায়? অ্যাক্টিভে। তাহলে প্যাসিভে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু হবে। দেখেন প্যাসিভে হবে কি হবে? যদি প্লিজ থাকে, কোথায় থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সে কি থাকে? প্লিজ থাকে। প্লিজের জায়গায় শুধু ইউ আর রিকোয়েস্টেড টু হবে, বাকি সব সেম থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, আগেরটাতে সমস্যা আছে কারো? আপনারা কমেন্ট কেন করতেছেন না? আপনারা কারো সমস্যা আছে? দেখেন, প্লিজ লাভ মি। আচ্ছা, দয়া করে আমাকে ভালোবাসুন। বা আরেকটা লিখি যে প্লিজ সাপোর্ট মি। দয়া করে আমাকে সমর্থন করুন, সাপোর্ট করুন। আচ্ছা, তো এইটাও দেখেন এখানে সাবজেক্ট নাই। এই যে প্লিজটা যদি আমি বাদ দেই, সাপোর্ট, লাভ, এগুলো কি ভার্ব? তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই সকল সেন্টেন্স যদি আমি প্যাসিভ করতে চাই, এগুলো কি অ্যাক্টিভে আছে? অ্যাক্টিভ। এটাকে আমি কি করব? অ্যাক্টিভ থেকে আমি কি করব? প্যাসিভ করব। আচ্ছা, প্যাসিভ করতে গেলে কি করতে হবে? কি বললাম? এই যে প্লিজ যেখানে থাকবে, প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিব, বাকি যা আছে কোনো পরিবর্তন নেই। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু লাভ মি। এই প্লিজের জায়গায় কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু সাপোর্ট মি। তাহলে দেখেন, যদি প্লিজ দ্বারা শুরু হয়, প্লিজ দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইলে আমরা শুধুমাত্র এই প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড ব্যবহার করব, বাকি যা আছে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? এই সাদিয়া হুসাইন, মুন্নি, জুই, রাজিয়া, তারপরে নেহা,
আর মুন্নি হাসান যারা আছেন বুঝতে পেরেছেন? যদি প্লিজ দিয়ে শুরু হয়, প্লিজ প্লিজ সাপোর্ট মি, প্লিজ ডু মি এ ফেভার, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ হেল্প মি, প্লিজ দিয়ে যে বাক্যই শুরু হোক সেটা যদি ইম্পারেটিভ হয়, শুধুমাত্র প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিয়ে বাকি যা আছে দিয়ে দিবেন। দেখেন এইখানে প্লিজ সাপোর্ট মি, প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু সাপোর্ট মি, তাহলে শুধুমাত্র প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসলো, বাকি যা আছে কোনো রকম পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? দেখেন আরেকটা লিখি, গরমের সময় পানি দরকার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার ঠান্ডা পানি দরকার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। এই যে গরমের মধ্যে ক্লাস নিচ্ছি, আমার কি দরকার? এক গ্লাস ঠান্ডা পানি দরকার। আমি কি বললাম? দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিন, তাই না? এখন এই প্লিজের জায়গায় কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে এই যে প্লিজের জায়গায় এটা বসালাম, বাকি যা আছে সবই সেম থাকবে। গিভ মি আ গ্লাস অফ সি ওয়াটার। বুঝতে পেরেছেন? কারো সমস্যা আছে? আচ্ছা, বুঝতে পেরেছেন? কারো সমস্যা আছে যদি প্লিজ দিয়ে শুরু হয়? কারো কি সমস্যা আছে একটু কমেন্ট করবেন, আমরা আরেকটা টাইপ শিখবো, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। অলরেডি হয়তো বা কত বেজে গেছে? আচ্ছা 9 বেজে গেছে। কারো সমস্যা আছে? আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে 3-4 জন বন্ধু মিলে বা বান্ধবী মিলে বলে চল খেলা দেখতে চাই, চল খেলা দেখতে চাই, চল ট্যুরে যাই, আর চল ঘুরে আসি, এরকম বলি না? চল ঘুরে আসি, চল খেলা দেখতে চাই। এই যে এই সকল সেন্টেন্স, চল খেলা দেখতে চাই, চল কাজটি করি, চল ঘুরে আসি, চল স্কুলে যাই, এরকম সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হয় এবং এগুলো অ্যাক্টিভ। এগুলো কি হয়? তারপরে অনেকে বলে না যে আমাকে খেলতে দেওয়া হোক, বা এরকম বলি না যে এই অমুককে খেলতে দেওয়া হোক, এই অমুককে এক কাপ চা দাও। তাহলে এই সকল সেন্টেন্সগুলো কি দিয়ে শুরু হয়? ইম্পারেটিভ, কিন্তু লেট দিয়ে শুরু হয়। তাহলে এই যে লেট দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, এতক্ষণ আমরা কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেটা লেট দিয়ে কি করতে হয়? প্যাসিভ করতে হয়। এখন লেট দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, লেট দিয়েই যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে কি করবেন? এটা প্রশ্ন আসতে পারে না? বলেন তো, সাদিয়া হোসাইন, লেট দিয়ে যদি থাকে তাহলে কি করবেন বলেন? দেখেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দেওয়া হোক। এ হতে পারে লেট মি, আচ্ছা লেট হিম প্লে দ্য গেম, তাকে কি খেলতে দেওয়া হোক। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দেওয়া হোক। লেট হিম প্লে দ্য ফুটবল, তাকে খেলতে দেওয়া হোক, তাই না? ব্রাজিলের যারা সাপোর্টার তারা তো সব বুক বেঁধে আশা নিয়ে আছে যে কখন নেইমার খেলবে, তাই না? তাহলে লেট নেইমার প্লে দ্য গেম। আচ্ছা নেইমার দিই, লেট নেইমার প্লে দ্য গেম, নেইমারকে খেলতে দেওয়া হোক। আচ্ছা, এখন এই যে এই সেন্টেন্সগুলো কিন্তু অ্যাক্টিভ, এই সেন্টেন্সগুলো কি অ্যাক্টিভ, এইগুলো কিন্তু প্যাসিভ না, এইগুলো কি অ্যাক্টিভ, এইগুলো অ্যাক্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাক্টিভ সেন্টেন্স যেগুলো লেট দিয়ে শুরু হয়েছে সেগুলোকে প্যাসিভ করবেন কিভাবে? দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লেট লাগবে, কিন্তু এখানে তো লেট অলরেডি আছেই, তাহলে আপনাকে আর লেট নতুন করে আনতে হবে না। লেট তো আছেই, তাহলে নতুন করে কেন আর লেট আনতে হবে? সাদিয়া হুসাইন, আপনাকে বললাম যে লেট দিয়ে যদি থাকে, সেন্টেন্স শুরু হয়, অ্যাক্টিভ থাকে, প্যাসিভ করতে গেলে কি করবেন বলেন? আচ্ছা, যদি লেট থাকে, লেট দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, এটাকে প্যাসিভ করতে বললো, চিন্তা নাই, লেট আছে, লেটের মতো লেট দেন। লেট যেহেতু প্রথমে লাগবেই, এখানে আছে বসাই দিলেন। এখন লেটের পরের নিয়ম কি? লেটের পরের নিয়ম হচ্ছে, দেখেন এই মি এখানে, তারপর ডু দ্য ওয়ার্ক, এখানে ডু দ্য ওয়ার্ক কি অবজেক্ট না? ডু দ্য ওয়ার্ক অবজেক্ট না, তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে। লেট দ্য ওয়ার্ক
আচ্ছা, তাহলে কি হয়ে গেল, এই যে অবজেক্টটা সাবজেক্ট আসলো, লেট দ্য ওয়ার্ক কি হলো, এই অবজেক্টটা কি হয়ে গেল সাবজেক্ট। এর আগেই তো আমরা পড়লাম না যে লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভি3, এটা আমরা পড়লাম না এতক্ষণ থেকে। তাহলে লেট যেহেতু আসেই, তাহলে লেটকে আমরা লেটের জায়গায় রাখলাম, সমস্যা নেই। তারপরে কি আছে নিব, লেটের পরে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কি দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক নিয়ে আসলাম, লেট দ্য ওয়ার্ক। তারপরে কি আছে ওইখানে দেখেন তো, না লেট, আচ্ছা মুন্নি খাতুন, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। আচ্ছা ঠিক আছে, ঠিক লাগছে, দেখি লেট দ্য ওয়ার্ক। আচ্ছা তারপরে কি আছে, বি আছে না এখানে একটা, তাহলে লেট দ্য ওয়ার্ক বি। তারপরে কি নিব আমরা, ভি3 কি আছে এখানে বলেন তো, এখানে ভার্ব কি ডু না, তাহলে ভি3 হবে কি ডান। আচ্ছা তারপরে এই যে বেসার একটা মি আছে না, এখানে একটা মি আছে না, দেখেন তো লেট ডু, এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এই যে লেটের জায়গায় লেট রাখলাম, ঠিক আছে। অবজেক্টটা কি লেটের পরে আসলো, তারপরে একটা বি বসলো, তারপরে এই ডুটা এখানে কি হয়ে গেল, ভি3 হয়ে গেল, ডান। এখন এই যে বান্দা একটা মি আছে, মিটা কি হবে, তাহলে এখানে মি বসবে, কিন্তু তার আগে একটা প্রিপোজিশন বাই বসবে, তাহলে লেট দ্য ওয়ার্ক ডান বাই মি। তাহলে এই যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দেওয়া হোক, এইটার প্যাসিভ হবে লেট দ্য ওয়ার্ক ডান বাই মি। একইভাবে যদি আমরা এইটা করি, তাহলে লেটের জায়গায় লেট থাকবে, তারপরে কি অবজেক্ট দ্য গেম, এখানে প্লে দ্য গেম, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা লেটের পরে আসলো, লেট দ্য গেম। আচ্ছা লেট দ্য গেম, তারপরে কি বসবে একটা বি, লেট দ্য গেম বি। তারপর এই যে প্লে আছে ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল কি হবে, প্লেড, লেট দ্য গেম বি প্লেড। তারপরে এই যে নেইমার আছে, আমাদের সবার প্রিয় খেলোয়াড় নেইমার, তাই না, তারপরে বাই নেইমার, তাহলে লেট দ্য গেম বি প্লেড বাই নেইমার। তাহলে লেট দিয়ে যদি শুরু হয়, একদম সিম্পল, সবই নিয়ম এক, সব কিছুই এক, শুধুমাত্র এই যে লেটের পরে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা কি হবে শেষে বসবে, বাই মি হয়ে একদম শেষে বসবে, সব নিয়ম এক, লেটের নিয়ম আর হচ্ছে আমাদের নর্মাল যে টেন্সের যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি সেই নিয়ম সেম, শুধুমাত্র কি হবে প্রথমে লেট বসবে আর এখানে যে সাহায্যকারী ভার্বের পরিবর্তে বি বসবে। আচ্ছা যাই হোক, আমাদের মোটামুটি ভয়েসের 85% শেষ, শুধুমাত্র আমাদের একটু বাকি আছে, যদিও আজকে আমরা এটা শেষ করতে পারবো না, সময় লাগবে। সেটা হচ্ছে যে আমাদের হু মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, আর হচ্ছে হুমের কিছু বিষয় আছে। তো আমাদের নেক্সট ক্লাসটা মনে হয় 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, 25-30 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো ইচ্ছা ছিল 2টা ক্লাসের মধ্যে শেষ করে দিব, ভাবলাম যে এত তাড়াহুড়া করার কি আছে, আপনারাও শেখেন, আমিও শিখাই, ধীরে সুস্থেই শিখাই, শেখেন যাতে ভবিষ্যতে ভুল না করেন। ওকে, তো যাই হোক, মোটামুটি আজকে আমাদের ভয়েসের প্রায় 80% শেষ হয়ে গেছে, 80 থেকে 85% শেষ। শুধুমাত্র ইন্ট্রোগেটিভের কিছু দু একটা পড়তে হবে, সব পড়বো না, শুধুমাত্র আমরা পড়বো, হুমের ফাংশন পড়বো, সেটা আমরা পড়বো, সমস্যা নেই। তো আজকের ক্লাসে এখন পর্যন্ত যা যা পড়াইলাম, আচ্ছা একটু ইনশর্ট করে বলি, যদিও আপনারা অনেকে চলে গেছেন, একটু ইনশর্ট করে বলি। প্রথমে পড়াইলাম আমরা রিফ্লেক্সিভ, তারপরে বললাম কোয়াসিপেসিভ, তারপরে ইম্পারেটিভ। এইগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আগে আপনারা ক্লাসটা আবার দেখবেন, তারপরে প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আর আমি ক্লাস নোটটা আমাদের ক্লাস শেষে আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। ক্লাস নোট দেখবেন, ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ।